একদিন আমার চোখের সামনে আমার একমাত্র ভালোবাসার সৌরিনকেও ঠিক এইভাবে হারিয়ে ফেলেছিলাম। আমি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। নমস্কার, আমি অভিজিৎ, আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ গীতাঞ্জলি রায়ের কলমে আমরা শুনব এক নস্টালজিক প্রেমের কাহিনী, ফিরে পাওয়া প্রেম। যখন জীবনের সব রং মুছে যায়, জীবন হয়ে ওঠে দুর্বিষহ, তখন হালকা হাওয়ায় শুরু হয় জীবনের নতুন মোড়। কিন্তু তা কতটা স্বস্তির তা নিয়েই আমাদের আজকের গল্প। আজকের গল্পের সাথে আশা করি অনেকেই নিজস্ব জীবনের অনেক মিল খুঁজে পাবেন, তাই গল্পটি শুনুন। পূর্বের মন সম্প্রদান গল্পে @অনুরাগ চক্রবর্তী D6L ইমেল থেকে কমেন্ট এসেছে, শেষের আই লাভ ইউ 2 এর হাসি শুনে আমি তো শেষ। ওই রোম্যান্টিক লাজুক হাসিতে ফিদা না হয়ে উপায় আছে? ডক্টর প্রত্যয়ের যে কি অবস্থা সেটাই আমি ভাবছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আপনাদের এমন কমেন্ট পেলে আমাদেরও কাজ করতে খুবই ভালো লাগে। তাই গল্পের ছন্দে মোহিত হতে এবং সৌন্দর্য ও লাবণ্যে স্পর্শকাতর হতে সাবস্ক্রাইব টু স্টোরি ম্যানিয়া ক্লাব অ্যান্ড ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশনস। আর এই গল্পটি শোনার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এবং নিজেদের লেখা গল্প পাঠাতে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেলও করতে পারেন। তবে চলুন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুনে ফেলি আজকের গল্প, ফিরে পাওয়া প্রেম। টুপটাপ বৃষ্টির কণাগুলো নিঃশব্দে ঝরছে অন্ধকারময় রাতের আকাশ থেকে রাস্তায়। স্ট্রিট লাইটের আলোয় কাঁচের টুকরোর মতো সেগুলি চিকচিক করে উঠছে। তপতি কাছে এসে সৌরিনের হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরল। সৌরিনের গরম নিঃশ্বাস তপতির মুখে লেগে শীতল মৌসুমেও ভালো লাগার উষ্ণতার অনুভূতি জাগালো। অন্ধকারাচ্ছন্ন নির্জন রাস্তার একদম মাঝখানে দাঁড়িয়ে দুই প্রাণী একে অপরকে জড়িয়ে ধরে একে অপরের ভালোবাসায় মগ্ন। ঠিক এমন সময় এক জোরে বিদ্যুৎ চমকে উঠে নীলচে আলোর ঢেউ খেলিয়ে আকাশের বুকে ফাটল ধরিয়ে দিল, সাথে কান ফাটানো শব্দ। আর তার ফাঁক গলে বেরোনো নীল আলোয় তপতির সৌন্দর্য আরো গভীরভাবে সৌরিনের চোখে ধরা পড়ল। মন্ত্রমুগ্ধের দৃষ্টিতে তাকিয়ে রইল তপতির দিকে। একটা গভীরভাবে নিঃশ্বাস নিয়ে সৌরিনকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তপতি। তপতির চুলের সুবাস সৌরিনকে পাগল করে দিল। এর মধ্যে রাতের বৃষ্টিটা হঠাৎ ঝমঝমিয়ে আরো জোরে নামল। বৃষ্টি তপতির সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। একই সাথে তপতিকে বুকে জড়িয়ে রেখে সৌরিনও একটানা ভিজে চলেছে। বাইরের জগৎ থেকে একদম আলাদা দুজন একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার অনুভূতিতে পূর্ণ বৃষ্টির শীতলতায় ভিজে চলেছে। সৌরিন তপতির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ ফেরাতেই পারছে না। সৌরিন তপতিকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে বলল, তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার পৃথিবী, আমার হৃদয়, আমার শ্বাস প্রশ্বাস শুধু তোমার জন্যই চলছে। যেদিন তুমি আমার কাছে থাকবে না, সেদিন আমিও আর থাকবো না। আমার এই হৃদয় ওর চলার গতি বন্ধ করে দেবে, আর আমার শ্বাস থেমে যাবে চিরকালের জন্য। তপতি সৌরিনের মুখে হাত চাপা দিয়ে ভয়ে ঘাবড়ে বলল, চুপ, এমন কথা কখনো বলবে না। আমরা বাঁচবো, একসাথে বাঁচবো।
তোমার এই বুকে মাথা রেখে, তোমার হৃদয়ের শব্দ না শুনে, তোমার শ্বাসের স্পর্শ না পেলে আমিও বাঁচবো না। তুমি তুমি কিভাবে এই কথাগুলো আমাকে বলতে পারলে? কি মজা পেলে আমাকে এইভাবে কষ্ট দিয়ে? এই বলে তপতি সৌরিনের শার্ট দুহাতে খামচে ধরে বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সৌরিন আবেগী কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ কেঁদো না, প্লিজ। আম সরি। এই 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 রাখ, আর বলবো না, কথা দিচ্ছি। প্লিজ কেঁদো না। আচ্ছা, তুমি কি ভাবছো যে আমি এইসব কথাগুলো তোমায় বলে খুব মজা পাচ্ছি? যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি খুব ভুল ভাবছো। আমার বুকের ভেতরে যে কি হচ্ছে সেটা তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। ব্যাস, হয়ে গেছে। এবার তো কান্না থামাও, নাকি আমাকে কাঁদতে দেখবে আর আমার চোখের জল দেখবে, তারপরেই তুমি থামবে? সৌরিনের কথা শুনে এবার চুপ করলো, কিন্তু সৌরিনের বুক থেকে মাথা সরালো না। বড়লোক ব্যবসায়ী বাবার একমাত্র মেয়ে তপতি, তাই তপতির বাবার ঘোর অমত ছিল তপতি আর মধ্যবিত্ত শ্রেণীর ছাপোষা কম রোজগারের সৌরিনের সঙ্গে সম্পর্কে। আর এদিকে সৌরিনের বাবা মাও এত বড়লোক বাড়ির মেয়েকে ছেলের বউ করে আনতে চায় না। উভয় পক্ষের বাড়ির লোকের চাপে পড়ে তারা এই সম্পর্ক থেকে দূরে সরে যেতে চায়। এর জন্য তপতি আর সৌরি নিজেদের ভালোবাসার সম্পর্ক ছিন্ন করতে এসেছে আজই ওদের দুজনের শেষ দেখা। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই, তবুও আকাশের মুখ ভার বিচ্ছেদের যন্ত্রণায়। সৌরিনের সাথে আজ দিনটা খুবই ভালো কাটলো তপতির। এবার দুজনের যে যার বাড়ি ফেরার পালা। দুজনেরই বিচ্ছেদের কষ্টে অন্তর মন ডুকরে ডুকরে কাঁদলেও সেটা কেউ বাইরে প্রকাশ করছে না। তপতি হাজার কষ্ট বুকে চেপে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে সৌরিনকে ছেড়ে বিদায় জানিয়ে উল্টো দিকে পা বাড়িয়েছে বাড়ির পথে। সৌরিন ও বিদায় বেলায় তপতিকে জড়িয়ে ধরে তপতির কপালে ভালোবাসায় ঠোঁট ছুঁয়ে দিল শেষবারের মতো। তপতি হাঁটতে হাঁটতে রাস্তায় কিছু দূর এগিয়ে পেছনে ফিরে তাকিয়েছে সৌরিনের দিকে। সৌরিন তপতিকে ওইভাবে থমকে দাঁড়িয়ে পেছন ফিরে ওর দিকে তাকাতে দেখে সেও মুখে জোর করে হাসি ফুটিয়ে হাত নাড়তে লাগলো। বুকে তখন বিচ্ছাদের দহন জ্বালা। তপতিও ধীরে ধীরে এক হাত তুলে নাড়তে নাড়তে সেই অমাবস্যার ক্ষয়িষ্ণু ঝুলন্ত চাঁদের মতো নিষ্প্রভ হাসি হাসল। তারপর মুখ ঘুরিয়ে আবার পা বাড়ালো ভালোবাসাহীন নিষ্ঠুর গন্তব্যে। তপতির আবার যে কি হলো, যেতে যেতে আবার পেছন ফিরে তাকালো সৌরিনের দিকে। মাথা ফেরাতেই যাবে তখনই চোখে পড়ল সৌরিন আড়ালে নিজের চোখের জল মুছছে। এটা দেখে নিজেকে আর আটকাতে পারল না, সঙ্গে সঙ্গে এক ছুটে গিয়ে, না না, আমি তোমাকে। সৌরিনের চোখে মুখে চুমু খেতে শুরু করলো। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। না, পারবো না, আমিও পারবো না তপতি। এই বলেই সৌরিনও দুই হাতে তপতিকে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে গভীর ভালোবাসায় ডুবে গেল। কিছুক্ষণ পর সৌরিনের সম্বিত ফিরল, তপতিকে ছেড়ে দিল। তপতিও আবার এগিয়ে গেল রাস্তায়। তপতি ম্লান মুখে হাঁটতে হাঁটতে রাস্তা ক্রস করে সৌরিনের দাঁড়ানো রাস্তার উল্টো দিকে পৌঁছে গেল। তপতি রাস্তার ওপারে দাঁড়িয়ে এই শেষবারের মতো ফিরে তাকালো উল্টো দিকে দাঁড়ানো সৌরিনের দিকে। দেখলো সৌরিন ওর দিকে ঘুরে তাকিয়ে হাসি মুখে হাত তুলে এক নাগারে হাত নাড়ছে। আর ঠিক সেই সময় দেখলো পাশ থেকে একটা মোটর গাড়ি দ্রুত ছুটে এসে সৌরিনকে চোখে পলকে জোরে ধাক্কা দিল। সৌরিন তপতির দিকে তাকিয়েছিল তাই দেখতে পেল না
পাশে ছুটে আসা গাড়িটাকে, ফলে মুহূর্তে রাস্তায় ছিটকে পড়ে গেল সৌরিনের রক্তাক্ত শরীরটা। রক্তমাখা শরীরটা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তপতি প্রথমে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এক ছুটে সৌরিনের কাছে পৌঁছে গেল, সৌরিনের মাথা কোলে তুলে নিল, দুই হাতে জড়িয়ে ধরল সৌরিনের রক্তাক্ত দেহটাকে, টুপ করে কেঁদে উঠল। আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেঁদো না, কেঁদো না। আমি তোমাকে আমি তোমাকে খুব 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 ভালোবাসি তপতি। তপতি তপতি আমার খুব কষ্ট হচ্ছে তপতি, খুব কষ্ট হচ্ছে। আমাকে জড়িয়ে ধরে রাখো তপতি, তপতি। আর 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 কাঁপতে থাকা রক্তমাখা হাতে তপতির চোখের জল মুছিয়ে এই কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে গেল সৌরিনের হৃদয়ের স্পন্দন। তপতি সৌরিনের স্পন্দনহীন দেহটাকে বুকে আঁকড়ে ধরে বুক ফাটানো চিৎকার করে উঠল। তারপর চোখের পাতা কেমন ভারী হয়ে এলো তপতির, ঝাপসা দৃষ্টিতে বন্দী হয়ে রইল ভালোবাসার অন্তিম পরিণতি। হঠাৎ দুটো বাহু এসে দুই দিক থেকে তপতির কোমর জড়িয়ে ধরল। হঠাৎ কারোর উষ্ণ স্পর্শ পেয়ে চিন্তায় মগ্ন তপতি ভীষণ চমকে উঠে পেছনে তাকালো। তাকিয়ে চোখ মুছে কুঁচকে রাগে বিরক্তিতে এক প্রকার গর্জে উঠল। ছাড়ো রিতম, আজ আর ভালো লাগছে না। কতবার বলেছি তোমাকে আমাকে এইভাবে ধরবে না, কেন শোনো না? রিতম ততক্ষণে তপতির ঘাড়ে নাকে ঘষতে শুরু করেছে। উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তপতির শরীর। তপতি এবার নিজের কোমরে জড়ানো দুহাতকে ধরে এক ঝটকায় ছিটকে ফেলে বিরক্তিতে বলল, উফ, ছাড়ো রিতম, ভালো লাগছে না বলছি তো, কানে কথা যাচ্ছে না। আমাকে একা ছেড়ে দাও প্লিজ, বিরক্ত করো না। যাও যাও বলছি, যাও এখান থেকে। রিতম তপতির এমন ব্যবহারে প্রচন্ড কষ্ট পেল। সঙ্গে সঙ্গে তপতিকে ছেড়ে দূরে গিয়ে নিজেকে সামলে ধরা গলায়, তপতি, বিয়ের পর থেকে আমাকে তোমার করা এত অপমান আর প্রত্যেকটা আঘাত আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি। আসলে কিন্তু কিন্তু আর আর কত? আমি আর পারছি না। আমিও তো একটা মানুষ, তুমি জানো। বুকের ভেতরটা তোমার দেওয়া আঘাতে আঘাতে কত বিক্ষত হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে। ভেতরটা ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। বলতে পারো আর কত আর কত তোমার এই প্রত্যাখ্যান সহ্য করতে হবে? কবে কবে তোমার তোমার একটু ভালোবাসা পাবো? কবে কবে তোমাকে নিজের করে পাবো?
আমি তোমাকে ভালোবাসতে পারবো। কেন কেন আমার কথা একবারও ভাবছো না তবুতি? হ্যাঁ, কেন এভাবে বারবার দূরে টেনে দিচ্ছ আমাকে? কি দোষ করেছি? কেন এমন শাস্তি দিচ্ছ বলো? না, সম্ভব নয়। তোমাকে এই জীবনে কোনোভাবেই ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আর শাস্তি তো তুমি আমাকে দিচ্ছ প্রতিনিয়ত। যদি আমার সঙ্গে থাকতে তোমার অসুবিধা হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও, কিন্তু বিশ্বাস করো আমি আর পারছি না। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। তপতি এটা বলেই নিজের মাথায় হাত দিল। আমি আমি সারা জীবন তোমার সঙ্গে থেকে তোমার ঘেন্নার বিষ চুপচাপ মুখ বুঝে পান করে নেব। করো, যত খুশি আমাকে তুমি ঘৃণা করো, আঘাত করো, আঘাতে শেষ করে ফেলো আমাকে, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে যেতে বলো না। তোমাকে ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না। কারণ আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, বড্ড ভালোবেসে ফেলেছি। যাও। মাথাটা বড্ড যন্ত্রণা করছে। যাও এখান থেকে, পারছি না আর। এই কথা বলে তপতি নিজের মাথা দুহাতে চেপে ধরে হঠাৎ জ্ঞান হারিয়ে রান্নাঘরের মেঝেতে ধপ করে লুটিয়ে পড়ল। রিতম দৌড়ে এসে তপতির মাথা কোলে তুলে পাগলের মতো ডাকতে লাগলো। তপতি, 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 তপতি। হসপিটালের বেডে শোয়া জ্ঞানশূন্য তপতির স্যালাইনের হাতটা দুহাতে নিজের বুকে চেপে ধরে রিতম ডুকরে ডুকরে কেঁদে উঠল। তপতি, 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 আমাকে ছেড়ে যেও না তপতি। তোমার কিছু হলে আমি যে বাঁচবো না। তাড়াতাড়ি জেগে উঠে আমাকে বকো, মারো, 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 যত খুশি না করো, অপমান করো, কিন্তু ছেড়ে যেও না আমাকে তপতি। তপতি আস্তে আস্তে চোখ খুলে নিমিলিত চোখে দেখে সৌরিন বসে ওর হাতে মুখ রেখে কাঁদছে আর বারবার তপতি, আমাকে ছেড়ে যেও না তপতি। তোমার কিছু হলে আমি বাঁচবো না। আমি কথা দিচ্ছি, কিচ্ছু বলবো না, আর কিচ্ছু বলবো না। প্লিজ জেগে ওঠো, প্লিজ করে বলছে। তপতিও তখন আরেক হাত অনেক কষ্টে তুলে রিতমের হাত চেপে ধরে ধীর স্বরে বলল, আমি তো তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি সৌরিন। রিতমের এতদিনের অপেক্ষা আজ পূরণ হলো তপতির মুখে নিজের জন্য ভালোবাসার কথা শুনে। কিন্তু তপতির মুখে কথার শেষ বলা নামটা শুনে বুক ভেঙে গিয়ে ব্যথায় টনটন করে উঠল। চোখ ফেটে আবার জল ঠেলে বেরিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। তপতি রিতমের হাত ধরে আবার রিতমকে সৌরিন বলে জড়ানো গলায় ডেকে উঠে বলল, সৌরিন,
আর আমাকে ছেড়ে যেও না, বলো যাবি না, বলো আমি আমি তোমাকে ছাড়া বেঁচে আছি আর পারছি না এইভাবে বেঁচে থাকতে, আর পারছি না। সিরাজ, সেই রাত, সেই ভয়ঙ্কর রাত, সেই তোমার সঙ্গে আমার শেষ দেখা হওয়ার ভালোবাসার রাতের কথা আজও ভুলতে পারিনি। আমার সেই অভিশপ্ত রাতে তোমাকে আমার জীবন থেকে চিরচিরণের জন্য কেড়ে নিয়েছিল। সেই অভিশপ্ত রাত আমার বুকে আজও তীক্ষ্ণ ছুরি হয়ে প্রতিফলিত, প্রতিনিয়ত খুঁজিয়ে খুঁজিয়ে রক্তাক্ত করে চলেছে। যে যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা প্রতি মুহূর্তে আমাকে কষ্ট দিয়ে চলেছে। সেই যন্ত্রণা বিষয়ে আমার শরীরে মনে ছড়িয়ে পড়ে আমাকে চিলে চিলে মেরে ফেলছে। পারছি না সহ্য করতে তোমাকে, তোমার মুখে আমাকে জড়িয়ে ধরো, তোমার মুখে আমাকে জড়িয়ে ধরো, তোমার মুখে আমাকে জড়িয়ে ধরো। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই তোর ভালোবাসায়। আমাকে মুক্তি, আমাকে মুক্তি। যাও, 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 যাও। আমি তো তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি সুরিন। সুরিন, আমাকে
যেও না, আর আমাকে ছেড়ে যেও না, বলো যাবে না, যাবে না, বলো। আমি আমি তোমাকে ছাড়া বেঁচে আছি, আর পারছি না। এইভাবে বেঁচে থাকতে আর পারছি না। সেই রাত, সেই ভয়ঙ্কর রাত, সেই তোমার সঙ্গে আমার শেষ দেখা হওয়ার ভালোবাসার রাতের কথা আজও ভুলতে পারিনি। আবার সেই অভিশপ্ত রাতে তোমাকে আমার জীবন থেকে চিরজীবনের জন্য কেড়ে নিয়েছিল। সেই অভিশপ্ত রাত আমার বুকে হয়তো তীক্ষ্ণ ছুরি হয়ে প্রতিনিয়ত খুঁজে খুঁজে রক্তাক্ত করে তুলেছে। চঞ্চলা প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে চঞ্চলা চঞ্চলা প্রতি মুহূর্তে আমাকে কষ্ট দিয়ে চলেছে। সেই যন্ত্রণা বিষ হয়ে আমার শরীরে মনে ছড়িয়ে পড়ে আমাকে চিলে চিলে মেরে ফেলছে। আমি আর পারছি না, আমি আর পারছি না সহ্য করতে। তোমার মুখে আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো। আমি মুক্তি চাই তোমার ভালোবাসায়, আমাকে মুক্তি। যাও, দাও আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। মুক্তি এই বলতে বলতে অবচেতন তপতি রিতমের হাত শক্ত করে চেপে ধরে কাঁদতে লাগলো। রিতম আর সহ্য করতে পারল না তপতির এত কষ্ট। তপতিকে সঙ্গে সঙ্গে তুলে ধরে দু হাতে আঁকড়ে বুকে জড়িয়ে ধরল। চোখের জল ফেলতে ফেলতে বলল, তপতি, তপতি, তোমার ভালোবাসায়
কোনোদিন আমি ভাগ পাবো না, আমি জানি। তবু সবসময় এটা জেনো যে তোমার জীবনের সমস্ত যন্ত্রণা, ব্যথা, কষ্ট সব এবার থেকে আমার। এতে কাউকে ভাগ দিতে দেবো না। আরেকটা কথা, তুমি আমাকে ছেড়ে গেলেও আমি কিন্তু তোমাকে কখনো ছেড়ে দেব না, কারণ আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোমাকে যে অনেক ভালোবেসে ফেলেছি, তাই তো আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি 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 শৌরিন নই যে ওর মতো ভালোবাসা দিয়ে তোমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। তবু কথা দিচ্ছি, তোমার সকল যন্ত্রণা আমি নিজের মধ্যে নিয়ে নেব। তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না, আর আর কোনোদিন তোমার ভালোবাসা দাবি করবো না। তপতি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আসার পর রিতমকে আবার আগের মতো একইভাবে ক্রমাগত অপমান করে চলল। রিতম তপতির সব অপমান এবার মুখ বুজে হাসি মুখে মেনে নিয়ে চুপচাপ কাজ করে যেতে লাগলো, মুখে কিছু বলল না। এইভাবে বিনা প্রতিবাদে চুপচাপ অপমান সহ্য করতে দেখে তপতি থাকতে না পেরে একদিন জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো? এখন দেখি তুমি আর আগের মতো কিছুই বলছো না, কেন এত চুপচাপ করে থাকছো? রিতম বলল, কি বলবো, তুমি কি তোমার সবকিছু বলেছো আমাকে? তপতি ভুরু কুঁচকে বলল, মানে কি যা তা বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আচ্ছা, এই শৌরিন কে? তাকে কি তুমি ভালোবাসতে? রিতমের মুখে সৌরিনের নাম শুনে তপতি চমকে উঠল। থতমত খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওরই দিকে। শুধু ভালোবাসতাম না, এখনো ভালোবাসি আর ভালোবেসে যাব, কিন্তু শরীরকে নিয়ে তোমাকে কোনো কৈফিয়ত আমি দেব না। আর শুধু শুধু কৈফিয়ত দিতে যাব কেন তোমাকে? তুমি কে যে তোমাকে কৈফিয়ত দিতে যাব? বেশ বিরক্তিতে রেগে গিয়ে কড়া জবাব ছুঁড়ে দিল রিতমের দিকে তপতি। তপতির এমন তীব্র ঘেন্নার কথা সহ্য করতে না পেরে রিতম সঙ্গে সঙ্গে অপরাধীর মতো চোখ নিচু করলো। মনে হলো বুকে যেন শত শত ছুঁচ ফুটল। বিষাক্ত ব্যথায় টনটন করে উঠল ভেতরটা, ছটফট করে উঠল মন। তবু নিজেকে সামলে নিয়ে বলল, না না, আমি তোমার কেউ না। তুমি ঠিকই বলেছো, কিন্তু একটাবার তো আমাকে বলতে পারতে, তো বন্ধু ভেবে। না, আমি প্রয়োজন বোধ করি না। আমি কাকে কি বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। রিতম তপতির কথা শুনে একেবারে নির্বাক বিহ্বল হয়ে তপতি চলে যাওয়ার পথে শূন্য ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ থেকে টপ টপ করে জল ঝরে পড়ল। কিছুদিন পর রিতম তপতিকে নিয়ে রুটিন চেক আপে গিয়েছিল। ফিরে আসার পথে রাতের রাস্তায় দুজনে গাড়ির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে এমন সময় হঠাৎ অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির থেকে মাথা বাঁচাতে রিতম তপতির হাত জোর করে ধরে দৌড়ে গিয়ে একটা দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে পড়ল। এমন ব্যবহারে রিতমের হাত থেকে সঙ্গে সঙ্গে নিজের হাত ছিনিয়ে তপতি রিতমের দিকে ভীষণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তপতি হঠাৎ নিজের হাতের দিকে তাকালো আর তাকিয়ে চমকে উঠে চিৎকার করে উঠল, আমার ব্রেসলেট, আমার ব্রেসলেট কোথায় গেল? না, এটা হতে
হতে পারে না। আমার শরীর নোট আমাকে দিয়েছিল আমার বার্থডেতে। বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে তপতির চোখের পাতা ভিজিয়ে বৃষ্টি নামলো। এমন সময় কি মনে হতেই কিছুক্ষণ পরে পাশে তাকিয়ে দেখে রিতম ওর পাশে নেই। চারপাশে দেখে সামনে তাকিয়ে দেখতেই চমকে উঠল। এই ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে ভিজে রিতম রাস্তায় ঝুঁকে এক মনে কিছু একটা খুঁজে চলেছে, আর তার মধ্যে মাঝে মধ্যে গাড়ি তার ঝাপসা ঘোলাটে হলদেটে আলো ঝুলিয়ে পাগলের মতো পাশ কাটিয়ে ছুটে চলে যাচ্ছে। এটা দেখে তপতির চোখের সামনে আবার ফুটে উঠল ভয়ঙ্কর সেই রাতের স্মৃতি। ভয় বুকটা হঠাৎ কেমন যেন ছ্যাত করে উঠল। পাগলের মতো বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে গেল রাস্তায়। এদিকে রাস্তায় জমা জলে হাত ডুবিয়ে আতিপাতি করে খুঁজে আচমকা হাতে কিছু একটা ঠেকল রিতমের। হাতের মুঠোয় সেটা পুড়ে নিয়ে পেছন ফিরে তাকালো, আর তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। দেখলো তপতি পাগলের মতো হন্তদন্ত হয়ে ওর দিকে ছুটে আসছে। এটা দেখে হতভম্ব রিতম ওখানে থমকে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে কিছু বোঝার আগেই জোরে ধাক্কা খেয়ে রিতম রাস্তার ধারে ছিটকে পড়ল। তপতির সবটুকু চেতনা জুড়ে সৌরিন, তাই সৌরিন বলে চিৎকার করে ওখানেই ধপ করে লুটিয়ে পড়ল তপতি। মেশিনের বিপ বিপ শব্দে হঠাৎ তপতির চোখ খুলে গেল। চোখ খুলেই দেখলো রিতম ওর একটা হাত ধরে ভেজা চোখে ওর দিকে চিন্তিত হয়ে তাকিয়ে আছে। রিতমকে সামনে দেখে চোখ বড় বড় হয়ে গেল তপতির। তপতি জ্ঞান ফিরতেই লাফিয়ে উঠে বসলো। উঠেই রিতমকে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে বলে উঠল, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? রিতম তপতির মাথায় পিঠে হাত বুলিয়ে হেসে বলল, না না তপতি, আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। তুমি তুমি চিন্তা করো না, আমার কিছু হয়নি। তপতি তাও একইভাবে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। রিতম গাড়ির ধাক্কা খেয়ে যখন রাস্তার ধারে ছিটকে পড়েছিল, তখন পড়ার কিছুক্ষণ পর আসল ঘটনা হলো ধাক্কার তীব্রতা সামলিয়ে উঠে বসতে সক্ষম হয়েছিল। মাথা ধরে বুঝতে পেরেছিল বর্তমানের পরিস্থিতি, তবে বড়সড় কোনো আঘাত পায়নি ওই কয়েকটা সামান্য চোট ছাড়া। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে হঠাৎ ওর দিকে তপতির ছুটে আসার কথা মনে আসতেই চারিদিকে তপতিকে খুঁজতে শুরু করেছিল। রাস্তায় চেতনালুপ্ত তপতিকে পড়ে থাকতে দেখে ওখানে ছুটে গিয়েছিল। চেতনাশূন্য তপতিকে রিতম ওখানকার স্থানীয় লোকজনের সহায়তায় গাড়ি করে হসপিটালে নিয়ে এসেছিল। রিতম তপতির মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলল, কি হলো? কি হলো? আর কেঁদো না। আমি তোমার কান্না সহ্য করতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। প্লিজ 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 কান্না থামাও। রিতমের গলা শুনে তপতির হুঁশ ফিরল। মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে রিতমকে ছেড়ে রিতমের চোখে চোখ রেখে কড়া গলায় বলল, কেন কেন এটা করলে তুমি আমার সাথে? কি শান্তি পেলে? এখন বলছো কান্না থামাও কেন? রিতম কিছুক্ষণ নিঃশব্দে তপতির দিকে তাকিয়ে থেকে নিজের পকেট থেকে কিছু একটা বের করে তপতির এক হাত তুলে সেই হাতে রাখলো। তপতি নিজের চোখের সামনে হাত এনে দেখলো হাতে রয়েছে সেই হারিয়ে যাওয়া সৌরিনের দেওয়া ব্রেসলেটটা। দেখে চোখ ভিজে এলো, চোখের ফাঁক গলে জল গড়িয়ে পড়ল। রিতম অনেক সাহস করে ধীরে ধীরে তপতির চোখের জল মোছাতে গেল, কিন্তু তপতি খপ করে রিতমের বাড়ানো হাত ধরে ফেলে কটমট করে তাকালো রিতমের দিকে। সঙ্গে সঙ্গে রিতম নিজের হাত সরিয়ে নিল। তপতি সুস্থ হলে রিতম তপতিকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এলো। বাড়ি পৌঁছে ঘরে ঢুকেই তপতি রিতমের সামনের দিকের শার্টটা দুহাতে খামচে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কটমট করে তাকিয়ে চিৎকার করে বলল, তুমি মানুষ নও, অমানুষ। তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? বলো, তাহলে আমাকে গলা টিপে একেবারে মেরে দাও, কিন্তু এইভাবে তিলে তিলে যন্ত্রণা দিয়ে আমাকে মেরো না প্লিজ, হাত জোড় করছি। কি? আমি তোমাকে মেরে ফেলতে চাই? কি 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 বলছো? রিতম ঘাবড়ানো হতবাক দৃষ্টিতে পাল্টা প্রশ্ন করল তপতিকে। তপতি চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ তাই, না হলে আজ যেটা তুমি করলে সেটা তুমি কখনোই করতে না। তুমি নিষ্ঠুর পাথর, তাই তো তুমি আজ আমাকে আবার সে যন্ত্রণা দিতে যাচ্ছিলে। কি যন্ত্রণা? কি কি বলছো? আবার মানে আমি আমি জানতে চাই, বলো কি 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 তোমার সেই যন্ত্রণা? একদিন আমার চোখের সামনে আমার একমাত্র ভালোবাসার সৌরিনকেও ঠিক এইভাবে হারিয়ে ফেলেছিলাম।
গাড়ির ধাক্কায় ওর রক্তাক্ত শরীরটা আমার কোলে থরথর করে কাঁপতে কাঁপতে চিরকালের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। আজও আজও চোখের সামনে সেই বিভৎস দৃশ্য ভেসে এলে বুকে যন্ত্রণা করে ওঠে। কিন্তু কিন্তু আজ তুমি যেটা করলে সেটা কখনোই তোমার থেকে আশা করিনি। হ্যাঁ, বলো, কি ক্ষতি করেছি তোমার যে এইভাবে প্রতিশোধ নিতে চেয়েছিলে? কি চাও বলো, কি চাও তুমি? একবার শরীরকে হারিয়েছি, আজ আবার তোমাকে যদি তাহলে এটা বলেই তপতি রিতমের শার্টটা ছেড়ে দেয়। চোখে জল ভরে উঠেছে, চোখের জল লুকোতে মুখ ঘুরিয়ে নিল। তপতির হাত ধরে টেনে রিতম প্রশ্ন করল, এই কথা বলার মানে কি? কি হলো বলো, কি বলতে চাইছিলে বলো। আবার তোমাকে যদি তাহলে। তপতি রিতমের হাত ছিটকে ফেলে বিরক্তিতে ফোঁস করে উঠে বলল, কি ভাবছো তোমাকে ভালোবাসি? কখনো না, এটা ভুলেও ভেবো না। তোমার মতো একটা পাথর নিষ্ঠুর মানুষের আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আমি সৌরিনের, আর তাই থাকবো। কিসের এক ভারী পাথর রিতমের বুকে চেপে বসেছে, না পারছে ফেলতে, না পারছে ওঘরাতে। রিতমের বুকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মুখে কিছু প্রকাশ করতে পারছে না। এতক্ষণ ধরে তপতির অত্যাচারে বুকের দিকে শার্টটা ছিঁড়ে ঝুলছে। চোখে জল আর চেপে রাখতে পারল না, ঠেলে বেরিয়ে এলো। এক ছুটে বাইরে বেরিয়ে গেল রিতম। এর পরের দিন সকালে রিতম অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শার্টের হাতায় হাত ঢোকাতে যাবে, সঙ্গে সঙ্গে বিছানায় নিজের ডান হাতটা ধরে ধপ করে অমনি ব্যথায় চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল, বসে পড়ল। রিতম চোখ বুজে হাতের অসহ্য যন্ত্রণা সহ্য করছে। সাংঘাতিক ব্যথায় হাতটা ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ তপতি অন্য ঘর থেকে এক ছুটে এসে ঝুঁকে রিতমের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, রিতম, কি কি হয়েছে? চিৎকার করলে কেন? রিতম যন্ত্রণা সত্ত্বেও তপতির মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে স্তব্ধ হয়ে গেল। তারপর গম্ভীর গলায় বলল, না না না, কিছু কিছু হয়নি, আমি ঠিক আছি, তো তুমি যাও। তপতি চিন্তিত হয়ে রিতমের দিকে তাকিয়ে বলল, তাহলে ওভাবে চিৎকার করলে কেন? বলো, কি হয়েছে? নিশ্চয় তোমার কিছু হয়েছে, না হলে এত খামছো কেন? হ্যাঁ, চোখ মুখ ব্যথায় কুঁকড়ে গেছে কেন? রিতম কোনোভাবে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বেশ অভিমান করে বলল, না, আমি ঠিক আছি বললাম তো, চিন্তা করতে হবে না। তাই তো, আমি চিন্তা করার কি? তুমি একটা নিষ্ঠুর মানুষ, না হলে এতটা সহজে কখনো এভাবে বলতে পারতে না। ভেবেছিলাম তুমি আমাকে বোঝো, কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি শুধু নিজেরটা বোঝো। স্বার্থপর মানুষ তুমি। তুমি কি করে বুঝবে ভালোবাসা হারিয়ে যাওয়ার যন্ত্রণা? সেই যন্ত্রণা আজও আমার বুকের ভেতরে ফোঁড়ে করে খাচ্ছে। কি করে বুঝবে ভালোবাসার মানুষটা শরীরে লাগা একটা আঘাতও কি করে আমার সোজা পাঁজরে এসে রাখছে? বুঝতে পারো না, আর কখনো বুঝবেও না। যখন গাড়ির ধাক্কা লেগে রক্তাক্ত শরীরকে রাস্তায় ছটফট করে শেষ হতে দেখেছিলাম, আর আজও যখন তোমাকে সেই একইভাবে একবার আমার চোখের সামনে ভালোবাসাকে তেলে তেলে মরতে দেখেছিলাম, আজ তুমিও যদি, উফ, আর ভাবতে পারছি না। ভেতরে খুব কষ্ট হচ্ছে। তপতি চোখের জলে ভাসতে ভাসতে বলল। রিতম নিজের যন্ত্রণা ভুলে এক ছুটে গিয়ে তপতিকে বুকে জড়িয়ে ধরল, কান্নায় ভারী গলায় বলল, তপতি, আমাকে আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি, সত্যি সত্যি আমি একটা পাথর, নিষ্ঠুর, স্বার্থপর মানুষ। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি শুধু ভেবেছি তুমি শুধু সৌরিনকে ভালোবাসো,
তাই আমি তোমার উপর অভিমান করেছিলাম, কিন্তু কোনোদিন তোমার ভেতরের যন্ত্রণাকে বোঝার চেষ্টাও করিনি। স্বার্থপরের মতো শুধু শুধু নিজের জন্য ভালোবাসা চেয়ে গেছি, তোমার মন বোঝার চেষ্টা করিনি। কিন্তু বিশ্বাস করো, আমি আমি তোমাকে ভালোবাসি। যতবার তোমার চোখে জল দেখেছি, ঠিক ততবার আমার বুক ভেঙে গেছে, যন্ত্রণায় টনটন করে উঠেছে বুক। তপতি এবার কান্না থামিয়ে রিতমকে প্রশ্ন করল, কতটা? রিতম মুচকি হেসে চোখ বন্ধ করে দুদিকে দুটো হাত প্রসারিত করে বলল, অনেক অনেক অনেকটা, নিজের থেকেও বেশি। তারপর রিতম অনুভব করলো যে তপতিও ওকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখেছে। রিতম ও তপতিকে বুকে চেপে ধরে তপতির কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। এর কয়েক মাস পর তপতি সদ্য স্নান সেরে এসেছে। ফোঁটা ফোঁটা জল এখনো খোলা চুল চুইয়ে চুইয়ে টুপটাপ করে ঝরে পড়ছে। তপতি আলমারি খুলে সামনের তাকে রাখা রিতমের গিফট করা হলুদ রঙের শাড়িটা নিতে হাত বাড়ায়, কিন্তু হঠাৎ থমকে যায়। অন্য তাকে সযত্নে এক কোণে রাখা গোলাপি রঙের শাড়িটার উপর নজর পড়তেই মুখের হাসি মিলিয়ে বিষাদে পরিণত হয়। সঙ্গে সঙ্গে রিতমের দেওয়া শাড়ির কথা ভুলে ওই কোনায় রাখা শাড়িটা হাতে তুলে বের করে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলতে থাকে। আজ বাতাসে উড়ে বেড়াচ্ছে নানান রকমের রং। পাড়ায় পাড়ায় রং খেলার ঢল নেমেছে। ছোট্ট বাচ্চারা রং মাখাতে ব্যস্ত, কিন্তু রিতম আজ ব্যস্ত নিজের কাজে। আজ সকাল থেকে সেই যে লিভিং রুমে সোফায় বসে ল্যাপটপে মুখ ডুবিয়েছে, এখনো পর্যন্ত নাওয়া খাওয়ার কথা মনে আসেনি। হঠাৎ রিতম ল্যাপটপে দু চোখ আটকে রেখে বাঁ হাত দিয়ে সোফায় নিজের পাশে তন্ন তন্ন করে খুঁজে চলেছে হাতে কিছু ঠেকার আশায়। কিন্তু যখন কিছু পেল না, তখন সব আশা বিসর্জন দিয়ে অনিচ্ছুক রিতমকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই হলো। পাশে যাকে খুঁজছে তাকে না দেখে মুখে একরাশ বিরক্তি প্রকাশ করে বলে উঠল, ধুর, আনিনি, ওটা বেডরুমে ফেলে এসেছি, এখন আবার উপরে যেতে হবে। ঘোর অনিচ্ছা সত্ত্বেও ল্যাপটপ ছেড়ে কাজে বিরতি দিয়ে উঠে যেতে হলো। ওদিকে তপতি সংসারে নিত্য কাজের চিন্তা করতে করতে অন্যমনস্কভাবে চুলগুলো কানের পাশে গুঁজে কাপড় ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। এমন সময় সিঁড়ি বেয়ে ওপরে তড়িঘড়ি উঠে আসা রিতমের সঙ্গে জোরে ধাক্কা লাগলো। জোরে ধাক্কা খেয়ে সামলাতে না পেরে তপতি পড়তে গেলে রিতম সঙ্গে সঙ্গে তপতির হাত ধরে নিজের দিকে টেনে নিল। হুমড়ি খেয়ে তপতি রিতমের বুকের ওপর গিয়ে পড়ল। আতঙ্কিত তপতি রিতমের বুকে মাথা রেখে জাপটে ধরে চোখ বন্ধ করে রইল। হুঁশ ফিরতেই তপতি সঙ্গে সঙ্গে রিতমকে ছেড়ে দিল। তপতি দেখল ওভাবে পড়ার জন্য রিতমের জামায় সিঁদুরের দাগ লেগে। তাই এটা দেখে শাড়ির আঁচল দিয়ে সেটাকে মোছার অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। তাও দাগ রয়ে গেল। রিতম তপতির হাত ধরে ফেলে মাথা তুলে তপতির দিকে তাকিয়ে বলল, থাক, ছাড়ো, ছেড়ে। মুখের কথা মুখেই আটকে গেল। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল তপতির দিকে। এতক্ষণ কাজের চিন্তায় তপতির দিকে তাকিয়ে দেখেনি রিতম। রিতম এমন ভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে লজ্জায় তাড়াতাড়ি চোখ দুটো নামিয়ে ফেলে তপতি বলল, কি হলো? এইভাবে তাকিয়ে আছো কেন? কি? রিতম তপতির থেকে চোখ না ফিরিয়ে আনমনে বিড়বিড় করে বলে উঠল, দেখছি তোমাকে, এত সুন্দর তুমি যে আমার চোখ সরাতে পারছি না। আজ তপতি রিতমের দেওয়া হলুদ শাড়ি পরেছে, চুল খোঁপা করে তাতে পলাশ ফুলের মালা জড়িয়ে রেখেছে। কিছু কিছু অবাধ্য চুল কপালে এসে ঝুলছে। শীতে জুড়ে লাল সিঁদুর, কপালে টিপটা একটু ঘেঁটে গেছে রিতমের সঙ্গে ধাক্কা লেগে। গলায় ছোট্ট লকেটের সোনার চেন, কানে ছোট্ট দুল, হাতে শাঁখা পলার সঙ্গে সোনার দুটো চুড়ি। এই সাধারণ সাজ তপতিকে রিতমের চোখে অসাধারণ রূপে তুলে ধরেছে। কিন্তু হঠাৎ রিতম তপতির দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। তপতি ঘাবড়ে পিছিয়ে যেতে লাগলো, আবার পড়তে গেল। রিতম সঙ্গে সঙ্গে আবার তপতির হাত ধরে ফেলল। তপতি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কাছে গিয়ে রিতম তপতির কপালের টিপটা ঘেঁটে যাওয়া অংশটা আঙুল দিয়ে মুছে দিয়ে তপতিকে পাশ কাটিয়ে সোজা উপরে উঠে গেল।
তপতি চোখ খুলে দেখলো রিতম ওখানে নেই। না চাইলেও মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। ঘড়ির কাঁটে এগিয়ে চলল নিজের নিয়ম মেনে। তপতি রান্নাঘরে নিজের কাজ তাড়াতাড়ি সারতে লাগলো। মাঝে মাঝে বাইরে থেকে রং খেলার আনন্দ করা হইচই কানে ভেসে এসে উত্তেজিত মনকে আরো উত্তেজিত করে তুলল। মনে মনে বলল তপতি, আর অপেক্ষা না, এবার আমি গিয়ে প্রথমেই রং মাখাবো রিতমকে। এবার আবার রিতম নিচ থেকে সোজা বেডরুমে ল্যাপটপ টেনে গভীর মনোযোগ দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময় দরজায় বেল বেজে উঠল। তপতি কোমরে গোঁজা শাড়ির আঁচলে ভেজা হাত মুছে রান্নাঘর থেকে বেরিয়ে বাইরের দরজা খুলে দিল। তপতি দরজা খুলে দিয়ে কিছু দেখা বা বলার আগেই সঙ্গে সঙ্গে একরকম পাত্তা না দিয়ে রীতিমতো হুড়মুড়িয়ে ঠেলে ভেতরে ঢুকে পড়ল দোয়েল, হাতে লাল রঙের আবিরের থালা নিয়ে। রিতম দা, রিতম দা বলে চিৎকার করতে করতে এদিক ওদিক না খুঁজে সিঁড়ি বেয়ে সোজা ওপরে উঠে গেল। এদিকে তপতিরও আর অপেক্ষা সহ্য হলো না। হাতে রং ভর্তি থালা নিয়ে সেও দোয়েলের পিছু পিছু সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। দোয়েলকে এভাবে ওদের বেডরুমে ঢুকে যেতে দেখে ভীষণ অবাক হলো। বেডরুমে ঢুকে দোয়েল দেখলো রিতম ল্যাপটপে মুখ গুঁজে এক মনে কাজ করে যাচ্ছে। রিতমের কাছে গিয়ে আচমকা চেঁচিয়ে বলল, রিতম দা কি করছো? রিতম এতটুকু আশ্চর্য না হয়ে ল্যাপটপ থেকে মুখ না তুলেই বলল, কেন চোখে দেখছিস না কি করছি? আর তো স্বভাব গেল না, সেই আগের মতোই স্বভাব রয়ে গেল। কতবার বলেছি কাজের সময় এভাবে এসে বিরক্ত করবি না। দোয়েল রিতমের কাঁধে হাত রেখে লাজুক হাসি হেসে বলল, চলো না রিতম দা রং খেলি। দেখো না, তুমি আমাকে প্রথম রং মাখাবে বলে আমি প্রত্যেকবারের মতন এবারেও কারোর হাতে রং মাখিনি। তোমার হাতে আমার গালে রঙের স্পর্শ না পাওয়া পর্যন্ত আমার রং খেলাই হবে না। দোয়েলের হাত রিতমের কাঁধে দেখে তপতির চোখ বড় বড় হয়ে গেল। রিতম কোনো উত্তর দিল না, শুধু গম্ভীর মুখে নিজের কাঁধ থেকে হাত দিয়ে দোয়েলের হাত ধরে ছিটকে ফেলল। দোয়েল তাও ছাড়ল, বলল, তাছাড়া প্রথমে তোমার গালে আমি রং মাখিয়ে দেবো বলে তোমার কাছে ছুটতে এসেছি। চলো না রিতম দা আমরা রং খেলি। রিতম দা শোনো না, অন্তত আমি তোমার গালে রং মাখিয়ে দিই। রিতম এবার ক্রুদ্ধ গলায় বলল, আমি এখন খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি, তাই আমি কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ করব না। আমি কারোর হাতে রং মাখবো না। আচ্ছা ঠিক আছে, ফাইন। তপতি রিতমের এই কথা শুনে চমকে রিতমের দিকে তাকালো। মন ভেঙে গেল। দোয়েল মুখ কালো করে যেভাবে এসেছিল ঠিক ওখান থেকে একইভাবে দ্রুত চলে গেল। মন খারাপ করে তপতিও সেই ঘর থেকে বেরিয়ে এলো। অন্য ঘরে জানলার ধারে বসে জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে চোখের জল ফেলতে লাগলো। তপতির মনে ছবি হয়ে ফুটে উঠল পুরনো স্মৃতি। সে আর সৌরিন কতই না রং খেলেছিল, একে অপরকে খুব রং মাখিয়েছিল। তপতি এসব ভাবছিল আর কষ্ট পেয়ে চোখের জল ফেলছিল। ঠিক তখনই কার লাল রং ভর্তি হাত এসে স্পর্শ করল ওর চোখের জলে ভেজা গাল। তপতি চমকে পেছন ফিরে দেখলো রিতম ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কিন্তু তপতির চোখের জল আর থমথমে মুখ দেখে হাসি বন্ধ করে প্রশ্ন করলো, কি হয়েছে, কাঁদছো কেন? তপতি কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। রিতম সঙ্গে সঙ্গে তপতিকে ধরে ওর সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আবার জিজ্ঞাসা করলো, বলো কি হয়েছে? না, কিছু হয়নি, ছাড়ো। বলেই তপতি আবার পেছন দিকে ঘুরতে গেল। রিতম তপতি দুই হাত শক্ত করে ধরে বলল, না, ছাড়বো না। আজ আমার হাত থেকে মুক্তি নেই যতক্ষণ না বলছো কি হয়েছে। এবার তপতি আর নিজেকে ধরে রাখতে পারল না, কেঁদে ফেলল। রিতম তপতিকে বুকে জড়িয়ে ধরল। তপতি কাঁদতে কাঁদতে বলল, কেন কেন এখন এসেছো? তখন তো তোমার দোয়েলকে রং মাখাতে পারতে। এক মিনিট কি বললে? আমার দোয়েল? কি সব বলছো? হ্যাঁ, তোমার দোয়েল। ওই তো বললো যে তুমি নাকি প্রত্যেকবারই ওর সঙ্গে রং খেলো। ওর গালে তোমার স্পর্শ না পেলে ওর নাকি রং খেলাই হয় না। তো যাও না, ওকে গিয়ে রং মাখাও। কেন, হিংসা হচ্ছে? কেন শুধু শুধু আমার হিংসা হতে যাবে কেন? প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে নিজের পছন্দের মানুষকে রং মাখানোর। তোমার হিংসা হচ্ছে, তোমার চোখ মুখ তো এটাই বলছে। ওর কথায় রিতমের হাসি পাচ্ছে দেখে রেগে তপতি কঠিন গলায় বলল, না বললাম তো, হিংসা, তাও আবার তোমার জন্য? কখনো না।
সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে। আমারও এসেছিল সৌরিন, আবার চলেও গেছে, কিন্তু ওর ভালোবাসার স্মৃতি আজও আমার মনে অমলিন। ছাড়ো, আমার কাজ আছে। তপতি রিতমের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকলো। তপতির কথা শুনে রিতমের চোখ দুটো ভিজে উঠল। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রক্তিম চোখ তপতির চোখে রেখে বলল, না, ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত তোমাকে সত্যিটা না বলছি, তুমি না শুনছো সত্যিটা কি, ততক্ষণ তোমার মুক্তি নেই। তোমার জীবনে একমাত্র সত্যিকারের ভালোবাসা সৌরিন হতে পারে, কিন্তু জেনে রেখো আমার জীবনে একমাত্র ভালোবাসা হলো তপতি। হ্যাঁ হ্যাঁ, তপতি। আর রইল বাকি দোয়েল, ও আমার কেউ না। ও শুধুমাত্র পাড়ার মেয়ে। ও প্রত্যেকবার নয়, শুধুমাত্র এর আগে একবার এসেছিল, কিন্তু আজকের মতো সেদিনও তাড়িয়ে দিয়েছিলাম। আমি শুধু তোমার হাতে রং মাখবো বলে সকাল থেকে অপেক্ষা করেছিলাম, কিন্তু এই অফিসিয়াল কাজের জন্য আটকে গিয়েছিলাম। মনে মনে ছটফট করেছিলাম কখন তুমি তোমার রং মাখাবে, কিন্তু আমি একজন হতভাগ্য মানুষ, যার ভালোবাসার মানুষটা কিনা একবারও তাকে বুঝতে চেষ্টা করলো না। তুমি শুধু আমার ব্যবহারটা দেখলে, কিন্তু আমার ভেতরের উত্তেজনাকে বুঝলে না। আমি বুঝতে পারছি, আমি হাজার চেষ্টা করলেও তোমার মনের কষ্ট দূর করতে পারছি না, তোমার মনের মানুষ হতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। আমি হাজার চেষ্টা করলেও সৌরিন হতে পারবো না, কিন্তু নিঃশব্দে তোমাকে ভালোবেসে যাব। আমি চেয়েছিলাম যখন তুমি আমাকে রং মাখিয়ে দেবে আর আমি তোমাকে রং মাখিয়ে দেব, তখন সেই মুহূর্তটা হবে শুধু আমাদের একান্ত দুজনের। এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না, কারণ বিয়ের পর এটা হলো প্রথম দোল। তাই আজ সকাল থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি তা নষ্ট করে দিলে। কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না। আমার ভালোবাসা পাওয়া বরং এই জীবনে অসম্পূর্ণ থাক। এই বলেই রিতম তপতিকে ছেড়ে দৌড়ে চোখ মুছতে মুছতে চলে গেল। রিতম চলে যেতেই তপতি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। হাত দিয়ে নিজের গালে ছুঁয়ে চোখের সামনে এনে দেখলো রিতমের লাগানো লাল রং হাতে লেগে। রিতম বেডরুমে ঢুকে জানলার দিকে মুখ করে দাঁড়ালো। চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়লো। দু হাতে দু চোখ ভালো করে মুছলো, তাও আবার চোখ ভিজিয়ে অশ্রুপাত হতে লাগলো। রিতমের এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে তপতি ওকে এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারলো না। তাই এবার আর চোখ মুছল না, বইতে দিল। চোখ ছাপিয়ে জল গড়িয়ে থুতনি বেয়ে টপ টপ করে বুকে ঝরে পড়ল। রিতম কেঁদে আপন খেয়ালে বলতে লাগলো, হ্যাঁ, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কারণ আজও আমি তোমার মনে এতটুকু জায়গা করতে পারলাম না। আজও তুমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করলে। ভেবেছিলাম এবার হয়তো তুমি আমাকে বুঝেছো, আমার ভালোবাসাকে বুঝেছো, কিন্তু না, আমি ভুলছিলাম। তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই আজ তুমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করলে। তুমি আমাকে নাই ভালোবাসলে, তার জন্য কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে এটা ভেবে যে তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে। না না, আমি আর পারছি না। ঘরের দুয়ারে দাঁড়িয়ে সব শুনে তপতির চোখ ফেটে জল বেরিয়ে আসলো।
আর নিজেকে স্থির রাখতে পারল না। দৌড়ে গিয়ে রিতমকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে অঝরে কেঁদে ফেলল। রিতম নড়ল না, পাথর হয়ে দাঁড়িয়ে রইল জানলার গ্রিল চেপে ধরেই। দুজনেরই চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তপতি রিতমকে জড়িয়ে রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি আমি তোমাকে ভুল বুঝে বড় অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করো না। বিয়ের পর থেকে আমি তোমাকে শুধু যন্ত্রণা অপমান দিয়ে এসেছি। আজ আবার তোমাকে কষ্ট দিলাম। আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। সত্যি তো, তুমি তো আশা করেছিলে যে তোমাকে কেউ মন থেকে ভালোবাসবে, বিশ্বাস করবে। সেটা আমি তোমাকে দিতে পারিনি। তবু তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছো। সকল কষ্ট মুখ বুঝে সহ্য করে নিয়েছো একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। কিন্তু প্রত্যেকবার তোমার মন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আমি আর তোমাকে দুঃখ দিতে চাই না, তাই চলে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার আগে কিছু বলতে চাই। শরীর আমার অতীত, বর্তমান হলে তুমি। আমি আজ সকাল থেকে তোমার পছন্দের শাড়ি পরে, তোমার পছন্দের পলাশ ফুলের মালা পরে, তোমার মনের মতো করে সেজে তোমার রং মাখাবো বলে অপেক্ষা ছটফট করছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলেই গেছো। তারপর ওই মেয়েটাকে সোজা আমাদের বেডরুমে ঢুকে তোমার কাঁধে হাত রাখতে দেখে আমার মাথায় আগুন জ্বলে উঠেছিল। তোকে অবিশ্বাস করেছিলাম ঠিকই, কিন্তু মন থেকে না। আমি তোমাকে ভালোবাসি। আগে ভালোবাসতাম, কিন্তু বুঝতে পারিনি। তবে যখন বুঝতে পারলাম, তখন আবার তোমার মনে আঘাত করে ফেললাম। আমি চাই আমাকে তুমি ক্ষমা করো না, কিন্তু দুটো কথা তো বলো, কিছু তো বলো। আমি চলে যাচ্ছি। এই শেষ সময় চুপ থেকো না, আমার সঙ্গে কিছু তো বলো। এখনো পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল রিতম, কিন্তু চোখের জল ভিজিয়ে দিতে লাগলো গাল। তপতি চোখের জল ফেলে রিতমকে ছেড়ে শেষবারের মতো ভালো করে রিতমকে দেখে নিয়ে পেছন ফিরে তাড়াতাড়ি হাঁটা লাগালো। তপতি হঠাৎ পেছন থেকে একটা হ্যাঁচকা টান অনুভব করলো। রিতম তপতিকে পেছনে ঘুরিয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলল, হ্যাঁ চলে যাও, তবে তার আগে আমাকে মেরে শেষ করে দিয়ে যাও। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তোমার ভালোবাসা চাই, তোমার বিরহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো বলছো, কিন্তু আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তপতি রিতমের দু চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি আবার ভুল করে ফেলেছিলাম। তোমার কষ্ট কামনার বদলে আরো বাড়িয়ে দিচ্ছিলাম। না, সত্যি আমি তোমার ক্ষমার যোগ্য নই। তপতি আবার রিতমকে জড়িয়ে কাঁদতে লাগলো। রিতম এবার তপতির থুতনি তুলে ধরল। তপতি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। কপালে ঠোঁট ছুঁয়ে গালে গাল ঘষে তপতির গালের
লাল রং নিজের গালে লাগিয়ে হেসে বলল, আজ শুধু কেঁদেই যাবে? সত্যি বলতে আজ তোমার থেকে চোখ সরাতেই পারছি না। এত সৌন্দর্য আমি কোথায় ধরে রাখবো? আজ দোল, রং মাখালে না, তাই আমি নিজেই তোমার রঙে নিজেকে রাঙিয়ে নিলাম। তপতি দৌড়ে নিচ থেকে লাল রং ভর্তি থালা নিয়ে এসে রিতমের আরেক গালে রং মাখিয়ে দিয়ে কপালে টিপ পরিয়ে দিল। রিতম তপতির হাতের থালা থেকে কিছুটা লাল রং তুলে তপতির সিঁথি জুড়ে পরিয়ে দিল। তপতি ঝুঁকে রিতমকে প্রণাম করতে গেলে রিতম সঙ্গে সঙ্গে বাধা দিয়ে তপতিকে বুকে ঝরিয়ে ধরে হেসে বলল, হ্যাপি হোলি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দেওয়া রং সারা জীবন একইভাবে আমার মনে প্রাণে লেগে থাকে। তপতি ও রিতমকে জড়িয়ে ধরে হেসে বলল, তোমাকেও হ্যাপি হোলি। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আমার সিঁথিতে তোমার দেওয়া সিঁদুর সব সময় অক্ষত থাক। এতক্ষণ শুনছিলেন লেখিকা গীতাঞ্জলি রায়ের কলমে ফিরে পাওয়া প্রেম। আপনাদের ভালোবাসা পেলে আমরা আবারও ফিরতে পারি নতুন কিছু প্রেমের গল্প নিয়ে। গল্পে সাউন্ড ডিজাইনে পথিক এবং পোস্টার ডিজাইনেও পথিক। এছাড়াও বিভিন্ন চরিত্রে রাজ, অভিজিৎ, প্রজ্ঞামিত্রা, ঋষভ এবং সুচিস্মিতা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি ভিন্ন স্বাদের বিভিন্ন নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।